সো এখন ডিটেইলসটা শেয়ার করা হচ্ছে, এটাও দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। সো মেইনলি সিয়ারদের কাছে কোশ্চেন অ্যাকচুয়ালি এখন সেটা হচ্ছে যে তোমাদের রোল নাম্বার 1 থেকে 181 or whatever that is, এর মধ্যে মানে রেগুলার ব্যাচের মধ্যে এমনকি কেউ আছে যারা অ্যাকচুয়ালি বা এখানে নাই, বাট তোমরা জানো কিনা যে যারা অ্যাকচুয়ালি এই ক্লাসটা করতেছে না বা রেজিস্ট্রেশন করে নাই, সেটা হইলে আমি যেটা একটা মেসেজ দিচ্ছিলাম যে দুইটা গ্রুপ করতেছি, কারণ হচ্ছে আমাদের 200-এর উপরে পার্টিসিপেন্ট হয়ে গেছে। তো অনেক ধরনের অ্যাসাইনমেন্ট শেয়ার করা যাচ্ছে না। আমরা যদি জাস্ট 2-3 জন কমে এটা 200 নিচে নিয়ে আসতে পারি, এখন যেমন 201 জন আছে প্রবাবলি, আমার মনে হয় সেটা বেটার যে এক জায়গাতেই সবকিছু থাকলো। আমি এখনো দুইটা গ্রুপ যদিও খুঁজছি, বাট কাউকেই এই গ্রুপটা থেকে মানে গ্রুপ 1 যেটা লেখা সেখান থেকে এখনো কাউকেই রিমুভ করিনি। সো সেকশন এ, তোমাদের কি এমন কেউ আছে জানো যে ফ্রেন্ড বা ও এই সেমিস্টারে এই কোর্সটা করতেছে না বা একবারে চলে গেছে, যাকে আমি অলরেডি হয়তো অ্যাড করে ফেলছি? স্যার রোল 21 এখন অ্যাড করা হইছে কিনা এটা শিওর না স্যার। আচ্ছা ঠিক আছে, লেটস চেক দ্যাট ফার্স্ট। রোল 21। জি স্যার। তোমাদের ক্লাস আছে আবার, রাইট? দশটায় নাকি গ্যাপ আছে আজকে? জি স্যার। এখন অনেকে জয়েন করতেছে, তো আমরা হচ্ছে একটু চেক করে ফেলি। রোল 21 ক্লিক করে 17 ব্যাচ, রোল 21। ওকে, সো এ সেকশনে যদি আকার ইনফর্ম না জানা থাকে, বি সেকশনে সিআর তোমরা কিছু জানো? স্যার 65 তো স্যার ও আগে থেকেই নাই আর কি, এখন তাকে কি অ্যাড করা আছে কিনা দেখতে হবে স্যার। আচ্ছা ওকে, 65। আর কেউ? স্যার আর বাকি তো স্যার 4-5 জন ছিল, ওরা তো আসলে মানে সাসপেন্ডেড স্যার, এখন ওদেরটা তো মনে হয় টিমসেই থাকবে না স্যার। প্রবাবলি। ওকে, বাট তারপরে যদি তোমাদের কারো রোল নাম্বার জানা থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি জাস্ট চেক করলাম যে। ঠিক আছে স্যার, একটু দেখে জানাতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ একজন মনে হয় কোন একটা রোল নাম্বার বলতেছিলাম, মাঝখানে একটু শব্দ পেলাম আমি। ওকে, check. অলরাইট, আমি অ্যাকচুয়ালি এটা পরে চেক করব। সো সেকশন সি, তোমাদের যদি কারো জানা থাকে রোল নাম্বার বলতে পারো। স্যার আমি স্যার মাত্র জয়েন করলাম স্যার। সেগুলো কিসের রোল বলা হচ্ছে স্যার? এটা হচ্ছে যে তোমাদের সাথে ক্লাস করতেছে না তোমাদের ব্যাচের কোনো স্টুডেন্ট, বা এই কোর্সটা নিচ্ছে না, এরকম কারো নাম বা আইডি জানো কিনা, যারা অ্যাকচুয়ালি এই কোর্সে রেজিস্ট্রেশন করে নাই, বাট আমি হয়তো তাদেরকে অ্যাড করে রাখছি। না স্যার, এরকম জানা নেই স্যার। আচ্ছা সেম ঠিক স্যার। আছে। জি স্যার। আর হচ্ছে সেকশন বি এর সিআর, তুমি একটু তাহলে হচ্ছে, আচ্ছা আমি এটা দেখে আবার তোমাদের তো যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট, আমার কাছে একটা লিস্ট আসার কথা, আমি লিস্টের সাথে একটু চেক করে দেখুন। এনিওয়ে, ওকে, সো লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা একটা ডেরিভেশন করতেছিলাম এবং মাঝখানে একটু সমস্যা হচ্ছিল। ইট টার্নস আউট অ্যাকচুয়ালি আমারই প্রবলেম, সেটা হচ্ছে যদি আমরা আবার এখানে যাই, তোমরা দেখতে পাচ্ছ, রাইট? তোমরা দেখতে পাচ্ছ, বাট আমি দেখতে পাচ্ছি না।
sharing it. Starting it. Yep. Nice. That's right. All right. So okay. So আমরা অ্যাকচুয়ালি যখন নরমাল ফোর্সটা ক্যালকুলেট করতেছিলাম, যেটা ডিরেকশন হচ্ছে WN এদিকে, এখানে আমরা একটা সাইডে এটা ট্রায়াঙ্গেল ড্র করছিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলটা রং ট্রায়াঙ্গেলটা নেওয়া হয়েছে। আমরা এটা কেটে দিই, এটা এই জায়গায় করি। So this is the cone surface, that's fine. এবং নরমাল ফোর্সটা হচ্ছে এটার সাথে পারপেন্ডিকুলার ভাবে আছে, সো এটা হচ্ছে নরমাল WN। আমাদের যে ট্রায়াঙ্গেলটা নিতে হবে সেটা হচ্ছে এইটা। সো এটা হচ্ছে W আর এটা হচ্ছে WN, এন্ড এই অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে আলফা, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। So from this relation, see that যেহেতু হচ্ছে এটা অ্যাঙ্গেল, তার মানে এটা তার অপোজিট বা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে W by WN ইকুয়ালস হচ্ছে sin alpha, আর আমরা লিখতে পারি W ইকুয়ালস টু WN sin alpha। দেন এখানে যে জিনিসগুলো ছিল যে WN equals to delta WN, now divide by sin alpha, so okay, times sin alpha হবে, sin alpha। So আমাদের এখানে যে cos স্কয়ারটা ছিল এটা কাটা যাবে, আমরা যদি এটাকে টু পাই pn r dr, and then w তাহলে আসবে হচ্ছে pi pn r2 স্কয়ার minus r1 স্কয়ার ইকুয়াল cos স্কয়ার alpha, এটা চলে যাবে, এবং pn r তাহলে হচ্ছে w by r2 স্কয়ার minus r1 স্কয়ার। নাও নেক্সট আমাদের যে কাজ সেটা হচ্ছে এই w থেকে ফ্রিকশন ফোর্স ক্যালকুলেট করা এবং সেখান থেকে টর্ক ক্যালকুলেট করা। দেন তুমি যদি টর্ক জানো দেন অবভিয়াসলি পাওয়ার ক্যালকুলেট করতে পারবে। So let's see. So dFr যদি হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স হয় তাহলে সেটা হবে হচ্ছে মিউ ডেল্টা WN। ডেল্টা WN কেন? কারণ হচ্ছে আমাদের ফোর্সটা লাগবে যেটা হচ্ছে এই সারফেসের সাথে নরমাল ফোর্স, ওই ফোর্সটা, এই ফোর্সের জন্য হচ্ছে তোমরা ফ্রিকশন ফোর্স গুলো পাবো। সো dFr যেটা সেটা হচ্ছে মিউ ডেল্টা WN, and then dTr যদি লিখি সেটা হচ্ছে dFr times ওই পয়েন্টের যে রেডিয়াস r, দেন টর্কের জন্য জাস্ট এটাকে ইন্টিগ্রেট করব from r1 to r2 dTr, এবং ফাইনালি যে এক্সপ্রেশনটা আসবে সেটা হচ্ছে 2/3 mu w sec alpha r2 cube minus r1 cube over r2 square minus r1 square. So এই হচ্ছে for uniform pressure for cone clutch torque এর expression। এবং এরপরে আমরা বলতেছিলাম হচ্ছে for uniform oil, যেখানে হচ্ছে প্রেসার ডিফারেন্ট পয়েন্টে, ডিফারেন্ট রেডিয়াল পয়েন্টে যেখানে প্রেসার ডিফারেন্ট হয়, সেটার ক্ষেত্রে এক্সপ্রেশনটা কি হবে। আমরা ডেল্টা WN পর্যন্ত হচ্ছে এই যে এক্সপ্রেশনটা কি হয় সেটা দেখছিলাম। দেন একইভাবে যদি হচ্ছে আমরা ভ্যালুগুলো বের করা হয়, ডেল্টা W ইকুয়ালস টু ডেল্টা WN sin alpha, so WN এর ভ্যালু যদি বসাও
এখানে এবং হচ্ছে কোসেক আলফা আছে, এই জায়গায় সাইন আলফা আছে, কেটে যাবে, সি থাকবে, 2 পাই থাকবে, তার মানে হবে হচ্ছে 2 পাই সি ডিআর। এনিওয়ে এটাকে ইন্টিগ্রেট করলে ডব্লিউ, এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় r2 ডেল্টা ডব্লিউ, এটা আসবে হচ্ছে 2 পাই সি r2 মাইনাস r1। এখান থেকে সি এবং ডব্লিউ এর মধ্যে একটা রিলেশন পাওয়া যায়। দেন একইভাবে ডিএফআর সেটা হচ্ছে মিউ টাইমস ডেল্টা ডব্লিউ এন। Then DTR, let's say DFR dot R. So T এর যে এক্সপ্রেশনটা আসবে ফাইনালি, DTR এখানে যেটা আসে সব বসানোর পরে 2 পাই মিউ সি কোসেক আলফা, এখানে এই সিটা কিন্তু হচ্ছে কোসেক আলফা, and then R dr. So এই ভ্যালুটাকে তোমার জাস্ট ইন্টিগ্রেট করতে হবে from R1 to R2 DTR, এবং এখান থেকে যেটা আসবে মিউ ডব্লিউ কোসেক আলফা R1 plus R2 over 2. নাও এই ক্ষেত্রে একটা টার্ম ইউজ করা হয় কোন ক্লাসের ক্ষেত্রে, যে মিন রেডিয়াস। সো মিন রেডিয়াসটা অ্যাকচুয়ালি কি কোন ক্লাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে জাস্ট এই যে মিনিমাম রেডিয়াস এবং ম্যাক্সিমাম রেডিয়াস, বা যে দুটো রেডিয়াস থাকে এই দুটো রেডিয়াসের অ্যাভারেজটাকে বলা হচ্ছে মিন রেডিয়াস। তার মানে এখানে যে টার্মটা এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা শুধু কোন ক্লাসের ক্ষেত্রে, এটাকে বলা হচ্ছে মিন রেডিয়াস। অলরাইট, সো এই পর্যন্ত অ্যাকচুয়ালি হচ্ছে লাস্ট ক্লাস আমরা দেখছিলাম, কিছু জিনিস কমপ্লিট করা ছিল না। আমরা যদি একটা এক্সারসাইজ দেখি, এটা অ্যাকচুয়ালি বইয়ের এক্সারসাইজ, বাট বইয়েতে কিছুটা ভুল আছে, অ্যাটলিস্ট আমি বলবো কিছুটা ভুল আছে। Who knows, I might be wrong, but I leave it to your judgment. So আমরা যদি এক্সারসাইজটা দেখি, এটার এক্সাম্পল প্রবলেম হচ্ছে ক্লাসের ক্ষেত্রে শুরুর দিকেই হবে। সো এখানে তোমার প্রবলেমটা হচ্ছে অনেকটা পাওয়ার ট্রান্সমিট করতে হবে হচ্ছে 90 কিলোওয়াট, and then এটা আরপিএম হচ্ছে 1500 আরপিএম, ফেস অ্যাঙ্গেল আলফা হচ্ছে 20 ডিগ্রি, ফ্রিকশন কোএফিশিয়েন্ট মিউ হচ্ছে 0.2, and mean radius বা mean diameter দেওয়া আছে এই প্লাচের, সেটা হচ্ছে বা ফ্রিকশনাল সারফেস যেটা, সেই ফ্রিকশনাল সারফেসের মিন ডায়ামিটার বলা আছে d = 375 মিলিমিটার। তার মানে এটা হচ্ছে এই যে ক্যাপিটাল আর, এটার যে রেডিয়াসটা মিন রেডিয়াস, এটার ক্ষেত্রে এখানে দেওয়া আছে মিন ডায়ামিটার, এন্ড বলা আছে যে ম্যাক্সিমাম প্রেসার হতে পারবে হচ্ছে, আমরা এটাকে যদি পিএন ম্যাক্স লিখি সেটা হবে হচ্ছে 0.25 নিউটন পার মিলিমিটার স্কয়ার। অলরাইট, এবং প্রবলেমটা করবো হচ্ছে ইউনিফর্ম ফায়ার ফর্মুলা দিয়ে। সো ওকে, সো আমাদের এখানে দেখো পাওয়ার দেওয়া আছে, আরপিএম দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল আমরা টর্ক ক্যালকুলেট করে ফেলবো। সো টি ইকুয়ালস টু হচ্ছে তোমার পাওয়ার ওভার ওমেগা, সো পি ওভার 2 পাই এন ওভার 60, এবং এটা যেটা আসে সেটা হচ্ছে 577000 নিউটন মিলিমিটার।
দেন যেহেতু হচ্ছে ইউনিফর্ম ওয়্যার, তার মানে হচ্ছে যে প্রেসার ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট হবে, তাহলে আমরা ম্যাক্সিমাম প্রেসার বলা আছে হচ্ছে হইতে পারবে 0.25 নিউটন পার মিলিমিটার স্কয়ার, এবং এই ক্ষেত্রেও তাহলে ম্যাক্সিমাম প্রেসারটা হবে কি ইনার রেডিয়াস, যেটা সেখানে R1 এ, কারণ আমরা লিখতে পারি হচ্ছে যে Pn max times R1 equals to হচ্ছে সেই constant C, or C equals to Pn max হচ্ছে 0.25 and then R1 এখানে just variable is variable. So actually এই প্রবলেমের ক্ষেত্রে তোমাকে বের করতে হবে কি, এটাকে বলা আছে হচ্ছে find R1, R2 and W, এই তিনটা জিনিস ক্যালকুলেট করতে হবে। সো এনিওয়ে, আমরা তাহলে হচ্ছে সি এর ভ্যালু পেলাম। এখন টর্ক, ইউনিফর্ম ওয়্যারের জন্য টর্কের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম অ্যাকচুয়ালি, এই জায়গায়, বাট এখানে ডব্লিউ এর রেসপেক্টে দেওয়া আছে, আমরা এটা ইউজ না করে বা এটা ইউজ করতে পারো, দেন ডব্লিউ এর যে ভ্যালুটা আছে সেটা বসা দিলেই হবে। সো যেটা আসে সেটা হচ্ছে 2 পাই mu c sec alpha r2 square minus r1 square over 2। সো এখানে c এর ভ্যালু হচ্ছে 0.25 r1 বসাবো, এবং আরেকটা জিনিস কিন্তু আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে যে d, ক্যাপিটাল D, যেটা হচ্ছে স্মল d1 প্লাস d2 ওভার 2, এটা হচ্ছে তোমার 375, বা আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে r1 প্লাস r2 বাই 4 কষ্ট হচ্ছে 375। Is that right? So this is that. So So du এর ভ্যালু twice r তো স্যার, মানে d1 equals to twice r, d2 equals to twice r2 না? হ্যাঁ, সরি ইয়া, এখানে হচ্ছে এটা চলে যাবে, এখানে জাস্ট 1 হবে, রাইট। সো এটা আসলে হচ্ছে 375, রাইট। সো এটা একটা এক্সপ্রেশন দেওয়া, বা অলরেডি আমরা জানি যে দুটো, এই ইকুয়েশন থেকে আমাদের R1 এবং R2 এর মধ্যে আরেকটা রিলেশন আসবে, এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা যদি সব ভ্যালু বসাও তাহলে যেটা পাওয়া যায়, এখানে দেখো সি এর এখানে একটা R1 আছে, আর এই জায়গায় R2 প্লাস R1 যেটা আসবে সেটা আমরা এখানে যদি রিপ্লেস করি, ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে R1 টাইমস R2 মাইনাস R1 ইকুয়ালস টু হচ্ছে 6700। তো তোমরা এটা বাসায় করবা এবং দেখবে হচ্ছে যে আমার ভ্যালুগুলো ঠিক আছে কিনা। এনিওয়ে, এবং ফাইনালি এটাকে যদি হচ্ছে আমরা, যেহেতু বুঝতে পারতেছি এটা লিনিয়ার ইকুয়েশন না, এই কারণে এটাকে আইডিয়াল ম্যাথল্যাব অথবা হচ্ছে ওলফ্রেম ম্যাথমেটিক্যাল যে কোনোটাতে জাস্ট প্লাগ ইন করে সলভ করবো, এবং সলভ করলে যেটা আসে সেটা হচ্ছে R1 equals to 167.5 millimeter এবং R2 equals to 207.5 millimeter। আরেকটা পয়েন্ট থাকে, যেহেতু হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে আরেকটা পয়েন্ট স্যাটিসফাই করে, সেটা হচ্ছে about R1 equals to 20 এবং R2 equals to like 355 millimeter or something। ঠিক আছে, তো যাই হোক, ওইটা বোঝা যাচ্ছে যে মোটামুটি অ্যাবসার্ড। সো তোমরা R1 এবং R2 এর ভ্যালু কাছাকাছি যেটা হবে তোমরা সেটাই সিলেক্ট করবে। সেখান থেকে R1 এবং R2 পাওয়া যাবে বা পেয়ে গেলাম, and then just W axial force, সেটা কি হবে আমরা অলরেডি জানি, W axial force equals to হচ্ছে 2 pi c R2 minus R1, যেখানে এখন সবকিছুই known, c এর ভ্যালু হচ্ছে পাওয়া যাবে যেহেতু R1 জানা আছে, আমরা এটা জাস্ট 2 pi c R2 minus R1, এবং এটা আমার এখানে ক্যালকুলেশনে যেটা আসছে 10524 নিউটন।
অলরাইট, সো এই হচ্ছে একটা কোন প্রজেক্টটা জাস্ট সিম্পল এক্সাম্পল। এনিওয়ে, আমি তোমাদের এই নোট এটা শেয়ার করে দিব, আজকে স্ক্যান করে শেয়ার করে দিব, আগে করা হয়নি। সো আজকে আমরা শুরু করবো হচ্ছে ব্রেক। সো ব্রেক ডেফিনেটলি হচ্ছে তুমি যখন কোন একটা স্পিড কমাইতে চাও বা স্টপ করতে চাও তখন ইউজ করা হয়। সো এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস, which is used for either retarding or stopping a vehicle or anything for that matter, retarding or stopping. So vehicle are লিখলাম না, এটা যে কোনো কিছু হতে পারে, but normally that's vehicle এর ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয় বলতে পারো। Anyway, নাও ব্রেকের ক্ষেত্রে তোমার যেমন কিছু জিনিস মাথায় রাখতে হয় ব্রেক ডিজাইনের ক্ষেত্রে, সেই জিনিসগুলো কেমন হতে পারে। So the generally design of a brake involves choosing the right material. So brake material, এই ক্ষেত্রে ডিজাইন কোশ্চেন আসতে পারে কি ইউজ করবা, এবং এগুলার হিট ডিসিপেশন ক্যাপাবিলিটি কি, হিট ডিসিপেশন কি তোমরা জানো আই থিঙ্ক। সো বেসিক্যালি ব্রেকের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার যে এনার্জিটা আছে বা কাইনেটিক এনার্জিটা যে আছে, এই কাইনেটিক এনার্জিটা কনভার্ট হচ্ছে তোমার হিট এনার্জিতে। সো অবভিয়াসলি ব্রেকের ক্ষেত্রে প্রচুর হিট প্রডিউস হবে এবং এই হিটটা তোমাকে ডিসিপেট করতে পারতে হবে। সো তোমাকে এনাফ এরিয়া বা যে কোনো ওয়েতে হোক, কুলেন্ট ইউজ করে হোক, তোমাকে এই হিটটা নিয়ে নিতে হবে এই জায়গা থেকে, আদারওয়াইজ ব্রেক ফেল করবে। সো তুমি কি পরিমাণ এরিয়া দিবা, ফ্রিকশন এরিয়া, যদি এটা ফ্রিকশনাল বা মেকানিক্যাল ব্রেক হয়, এবং এগুলোর ম্যাটেরিয়ালটা ফ্রিকশন কোএফিশিয়েন্ট কি হবে, এইসব জিনিসগুলো হচ্ছে তোমার চয়েস করার ব্যাপার থাকে, তুমি কি ধরনের ম্যাটেরিয়াল বা ফ্রিকশন কোএফিশিয়েন্ট কত এরিয়া দিবা। এনিওয়ে, তারপরে ব্রেক লাইনিং একটা কথা বলা হয়। ব্রেক লাইনিংটা কি? ব্রেক লাইনিং হচ্ছে যেই অংশটাতে বা যেই লেয়ারটা ফ্রিকশন ম্যাটেরিয়াল থাকে। সো ব্রেক লাইনিং বললে আমরা বলবো হচ্ছে লেয়ার উইথ ফ্রিকশন ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ব্রেক লাইনিং। সেই ব্রেক লাইনিংটার কিছু প্রপার্টি থাকতে হবে, যেমন হচ্ছে ডেফিনেটলি যেহেতু হচ্ছে এটাকে ব্রেক, হাই ফ্রিকশন কোএফিশিয়েন্ট থাকতে হবে, দেন হিট রেজিস্ট্যান্স এবং ডিসিপেশন ক্যাপাবিলিটি বেশি হতে হবে। সো যাতে এটা বেশি হাই হিট রেজিস্ট্যান্স and dissipation capability থাকতে হবে, এবং যাতে ক্ষয় কম হয়, লোয়ার স্ট্রেংথ পেতে হবে adequate, আরো আছে জাস্ট টু নেম ফিউ, adequate mechanical strength. সো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ ঠিক মতো, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, দেন যদি হচ্ছে আমরা ব্রেক ক্লাসিফাই করি, ডেফিনেটলি অনেক রকম হতে পারে, বাট ব্রড
রড ক্লাসিফিকেশন যদি করি, যেমন হচ্ছে হয় হাইড্রোলিক ব্রেকস। বাই দ্য ওয়ে, তোমাদের এখন তো স্যার নেক্সট উইক থেকে তোমাদের ক্লাস নেবে। সো আমার ক্লাসটা জাস্ট রবিবারই হবে, এবং স্যার মোটামুটি সুস্থ এখন। দেন ইলেকট্রিক ব্রেকস হতে পারে। ফাইনালি মেকানিক্যাল ব্রেকস, যেটা আমরা আজকে দেখব। বোঝা যাচ্ছে হাইড্রোলিক ব্রেকস যেখানে হচ্ছে ওয়াটার বা যেখানে একটা ফ্লুইড কাজে লাগে, এখানে ব্রেকিং বা এনার্জিটাকে রিডিউস করা হবে। ইলেকট্রিক ব্রেক এডি কারেন্ট এন্ড ম্যাগনেটিক ফিল্ড কাজে লাগে, যেন হচ্ছে ব্রেকটা কাজ করা হয়। মেকানিক্যাল ব্রেকস ফ্রিকশন ইউজ করে দেন আমরা এটা ব্রেকিং চেক করা হয় বা এনার্জিটাকে রিডিউস করা হয়। আরেকটা ধরনের ক্লাসিফিকেশন হতে পারে। সো এইটা, এই ক্লাসিফিকেশনটা কি, টাইপস অফ মিনস, তুমি অ্যাকচুয়ালি কি ইউজ করে ব্রেকিংটা করতেছো। সো এটাকে বলা যায় বাই means of transporting energy. So এটা কি কোন একটা ফ্লুইড ইউজ করতেছো নাকি ফ্রিকশন ইউজ করতেছো, যে একটা জিনিস থেকে এনার্জিটা অন্য জিনিসে কনভার্ট বা ট্রান্সপোর্ট করতেছে। যেমন ফ্লুইড যদি হয় তাহলে হচ্ছে তোমার যে হুইলটা থাকবে বা ফ্লাই হুইল থাকবে, যেটা এনার্জি রিলিজ করবে বা যেখানে ব্রেকিং করবা, সেটা এনার্জিটা অ্যাকচুয়ালি ফ্লুইডের মধ্যে ট্রান্সফার হয়। সো এই ক্লাসিফিকেশনটা হচ্ছে বাই মিনস অফ ট্রান্সপোর্টিং এনার্জি। আর মেকানিক্যাল ব্রেকস এর ক্ষেত্রে আরেকটা ক্লাসিফিকেশন করা যায়, সেটা হচ্ছে একটা যেমন রেডিয়াল ব্রেকস and then axial brakes. So radial brakes বুঝতে পারতেছো যে এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হবে, তোমার ফার্স্ট অফ অল একটা ডিস্ক থাকবে, যে ডিস্কটা কোনো একটা হুইলের উপর মাউন্ট করা থাকবে, এবং এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হবে, যেটার কারণে তোমার ব্রেকিং হবে। সো এই ফোর্সটা তুমি কিভাবে দিবা, এই ডিস্কের সাথে কি ফোর্সটা রেডিয়ালি কাজ করে কিনা সেটার উপর ডিপেন্ড করে এটাকে বলা হচ্ছে রেডিয়াল ব্রেক। বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে ব্লক বলে, শু ব্রেক বলে। দেন এক্সিয়াল ব্রেক, এই যে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছো ব্রেকিং এর জন্য, এই ফোর্সটার ডিরেকশনটা হবে এক্সিস বরাবর, যে হুইলটা থাকবে তার এক্সিস বরাবর। যেমন আমরা ক্লাচের ক্ষেত্রে দেখছি, ক্লাচ ইউজ করে কিন্তু হচ্ছে আমরা পাওয়ার, এনিওয়ে ক্লাচ ইউজ করা হচ্ছে অ্যাকচুয়ালি এনগেজ বা ডিসএনগেজমেন্টের জন্য, বাট একই মেকানিজম ইউজ করে কিন্তু হচ্ছে আমরা ব্রেকিংও করতে পারি। সো নরমালি একটা জাস্ট হুইল থাকবে, দেন এটা যদি আমরা ক্লাচের মতো প্রেস করে ধরি দুইটা ডিস্ক, এবং ফ্রিকশনের কারণে হচ্ছে কিন্তু তাহলে তোমার অন্য যেটা মুভিং এলিমেন্ট ছিল বা মুভিং ডিস্ক ছিল সেটার মোশন কমে আসতে থাকে। সো আমরা যে ডিস্ক বা কোন ক্লাচ দেখে আসছি, এগুলো সবই কিন্তু হচ্ছে ব্রেক হিসেবেও ইউজ করা যায়, ডিস্ক বা কোন ব্রেক হতে পারে। সো এই পার্টটা এক্সিয়াল ব্রেক যেটা, এটা আমরা এখানে আর আলোচনা করবো না খুব একটা, এটা জাস্ট হচ্ছে অনেকটা ক্লাচের মতোই, যে পারপাস ইউজ করতে চান সেটার উপর ডিপেন্ড করে এটাকে ব্রেক নাম দিতে পারবো। সো আমরা বেসিক্যালি মেকানিক্যাল রেডিয়াল ব্রেক এই ক্লাস আলোচনা করব। সো আমরা যদি খুবই সিম্পল একটা ব্রেক দেখি, যেটাকে বলা হচ্ছে শু ব্রেক বা সিঙ্গেল ব্লকও বলা হয়। শু ব্রেক, সেটা ধরো আমাদের কোনো একটা ফ্লাই হুইল আছে, এই ধরনের, এবং এটা রোটেট করতেছে আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। বাট যেহেতু হচ্ছে আমরা বিভিন্ন ফোর্স ড্রপ করবো, এই কারণে হচ্ছে আমরা বললাম যে এটা রোটেট করতেছে ক্লকওয়াইজ। এটার ভিতরে আর কোনো সাইন না দিই, এই
এইখানে ক্লকওয়াইজ রোটেট করতেছে। দেন আমাদের যে ব্রেকটা থাকে এটা হচ্ছে আমাকে এরকম এটার উপরে শু বা ব্লক বসানো থাকে, যেটার উপর ফোর্স দিলে ব্রেকিংটা হবে। এখানে একটা ফ্রিকশন ম্যাটেরিয়ালের মতো আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। এইটা ফালক্রামের সাথে বা লিভারের সাথে, ফালক্রাম লিভারের সাথে কানেক্টেড। যে লিভারে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করবো এন্ডে, এবং এই ফোর্সের মাধ্যমে হচ্ছে ব্রেকিংটা করা হবে। এটা এখানে শেষ না, এটা একটা পিভট পয়েন্ট লাগবে। সো এখানে ফোর্স দিলে এই জায়গায় একটা ফোর্স ট্রান্সমিট হবে, এবং এই ফোর্সের কারণে ফ্রিকশন কাজ করবে, যেটা থেকে হচ্ছে ব্রেকিংটা হবে। সেখানে যদি হচ্ছে বিভিন্ন পয়েন্ট গুলার আমরা যেমন হচ্ছে এখানে ফোর্স কাজ করতেছে, এবং এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হয় হচ্ছে 2 থিটা, তার মানে হচ্ছে 1/2 ভার্টিক্যাল লাইনের এক পাশে প্রত্যেকটা হচ্ছে হাফ করে থিটা। দেন এখানে হচ্ছে নর্মাল ফোর্স কাজ করবে, যেটাকে বলতেছি হচ্ছে আমরা R10 রিঅ্যাকশন ফোর্স, নর্মাল রিঅ্যাকশন ফোর্স Rn। তাহলে যেহেতু সেটা ক্লকওয়াইজ রোটেট করতেছে, আমরা এখানে ফোর্সটা ক্যালকুলেট করতেছি হচ্ছে এই যে লিভারটা, এই লিভারের জন্য, নট ফর দ্য হুইল। সো লিভারের উপরে এই হুইলটা ঘোরার জন্য ফোর্সটা কোন দিকে কাজ করবে? ফর ক্লকওয়াইজ রোটেশন এর দিকে কাজ করবে। বাট আমরা যদি হচ্ছে হুইলটা চিন্তা করতাম ফর ক্লকওয়াইজ রোটেশন, অ্যাকচুয়ালি হুইলের উপর একটা ফোর্স কাজ করতে এই এফটির উল্টা দিকে। ঠিক আছে, সো তুমি কোন এলিমেন্টের উপর ফোর্স অ্যানালাইসিস করতেছো সেটার উপর ডিপেন্ড করে ফোর্সের ডিরেকশন চেঞ্জ হবে। সেটা ক্লকওয়াইজ রোটেশন করতেছে, তার মানে হচ্ছে এই রোটেশনের কারণে এই হুইলটা দেখা যাবে হচ্ছে এই যে ব্লকটা আছে, এই ব্লকের উপর একটা ফোর্স এইদিকে দিবে। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে এই ফোর্সটা কিন্তু এইদিকে হয়ে যেত। দেন এটা লাইন অফ অ্যাকশন এটা, আর এটা লিভারটা হচ্ছে, সরি পিভট পয়েন্ট হচ্ছে এখানে। সো এই যে ডিফারেন্সটা, এটাকে একটা নাম দিলাম যেটা হচ্ছে এ। এন্ড এইখান থেকে এটা যে ডিসটেন্স, এটা হচ্ছে বইয়ের সাথে মিলিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এক্স, এবং এই পিভট পয়েন্ট থেকে এই ফোর্স আনানোর ডিসটেন্সটা হচ্ছে এল। ওকে, এন্ড দেন আমরা বলতে পারি এটা হচ্ছে রেডিয়াস, so this is capital R. নাও এখানে যে 2 থিটাটা, এই 2 থিটা যদি হচ্ছে ছোট হয়, নরমালি অ্যাজিউম করা হয় যদি 2 থিটা if 2 theta less than or equals to 60 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি যে প্রেসারটা ইউনিফর্ম আছে, যে সব জায়গায় প্রেসারটা সেম। তাহলে আমরা অ্যাজিউম করি প্রেসার ইজ assumed ইউনিফর্ম, এবং যদি হচ্ছে 60 ডিগ্রির উপরে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে আর ইউনিফর্ম ধরি না, এবং সেই ক্ষেত্রে একটা ডিস্ট্রিবিউশন ধরা হয়, যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যে প্রেসার ডিস্ট্রিবিউশন থাকে সেটাকে ক্লোজলি রিজেম্বল করে, এবং দেন সেটার জন্য একটা আলাদা ইকুয়েশন আছে, সেটা আমরা দেখব। অলরাইট, সো প্রেসার যদি ইউনিফর্ম হয়, এখানে Rn যেটা, এই ভ্যালুটা এনিওয়ে এটা কি হয় সেটা আমরা একটু পরে বের করব। বাট আপাতত এখানে Ft কি হবে? এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, Ft হবে হচ্ছে মিউ Rn, আর তোমার টর্কটা হবে হচ্ছে ব্রেকিং টর্ক, ব্রেকিং টর্ক টিবি হবে হচ্ছে Ft টাইমস ক্যাপিটাল R।
but okay, just mu. Okay, there is two capital R here, so let's make it smaller or something. And it's smaller, so Rn. Okay. এই ক্যালকুলেশনের ক্ষেত্রে এখন আমরা বের করব হচ্ছে যে এই Rn এর ভ্যালু কত। So equation of এই Rn এর জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে ফোর্স ব্যালেন্স এবং মোমেন্টাম এই ধরনের ক্যালকুলেশন করতে হবে। So আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি মোমেন্ট নিলেই আমাদের হয়ে যায়, এবং যেহেতু সেই পিভট পয়েন্টে আমাদের ফোর্স কত কাজ করতেছে উই ডোন্ট নো, সো আমরা জাস্ট মোমেন্ট থেকেই ক্যালকুলেট করব Rn এর ভ্যালুটা, বাকি সব কিছু সর্ট অফ আমাদের নোন। সেই Rn এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য দেখো এই যে পিভটটা, এই পিভটের উপরে কি কি ফোর্স কাজ করতেছে, Rn কাজ করতেছে উপর দিকে, Ft কাজ করতেছে ডান দিকে, এখানে আরেকটা ফোর্স আছে যেটা হচ্ছে P, পয়েন্ট ফোর্স P আছে। সো এইসব পয়েন্টগুলোর বা লাইন অফ অ্যাকশন অফ দিস ফোর্সেস, এটা যে ডিসটেন্সটা সেটা রাখবে, যেমন P এর জন্য হচ্ছে L, Ft এর জন্য হচ্ছে A, এবং যে Rn এর জন্য হচ্ছে X। So আমরা যদি মোমেন্ট নেই at equilibrium, taking moments about let's say pivot point হচ্ছে O, তাহলে equilibrium summation of n about O equals to 0. তাহলে এটা কি আসে, এখানে clockwise moment নেই ধরো, anyway it doesn't matter. So P times L, clockwise rotation, P times L already. Let's try it out first. P times L, then যেহেতু হচ্ছে Rn উপর দিকে, নেগেটিভ Rn X Ft, এটা কিন্তু হচ্ছে এটার ক্ষেত্রে পজিটিভ হবে। So Ft times A equals to 0. নাও এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল করার আছে, যেমন এই এটা এখন দেখো হচ্ছে যে Ft লাইন অফ অ্যাকশন এই 0 এর উপরে আছে, এই কারণে হচ্ছে কিন্তু এটা ক্লকওয়াইজ হচ্ছে। বাট এটাই যদি লাইন অফ অ্যাকশনটা এই জায়গায় হতো, নিচে হতো, তার মানে এটা এখানে না, এই নিচের দিকে হতো। তো আমার যদি Ft এখানে কাজ করতো, দেন এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ হতো, Ft A এই ভ্যালুটা অ্যাকচুয়ালি নেগেটিভ মোমেন্ট হতো, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হয়ে যেত। ও পয়েন্টের নিচে যদি Ft লাইন অফ অ্যাকশন থাকে তাহলে এটা কিন্তু নেগেটিভ মোমেন্ট পাইতাম। তাহলে এই জিনিসগুলো ক্যাপচার করার জন্য আমরা আরেকটা জিনিস লিখি যে if line of action of Ft is above O, then A হচ্ছে পজিটিভ এই ইকুয়েশনের জন্য, and if Ft is below O, then A যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা লিখব হচ্ছে নেগেটিভ। এই ইকুয়েশন হচ্ছে আমরা এর ভ্যালুটা বসাবো নেগেটিভ, তাহলে টোটাল মোমেন্টটাই তখন নেগেটিভ হয়ে যাবে। আরেকটা জিনিস যে এই Ft এর ডিরেকশন, এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে তোমার ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এই রোটেশনের উপর। যেমন একটু আগে বলতেছিলাম Ft এদিকে কাজ করবে যখন ক্লকওয়াইজ, বাট Ft কিন্তু হচ্ছে উল্টা দিকে কাজ করবে যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে। তাহলে এই জিনিসটাও ডিপেন্ড করতে হবে, এবং সেটার জন্য যেটা করি সেটা হচ্ছে যে এটার সামনে একটা প্লাস মাইনাস দিলাম। সেই প্লাস মাইনাসটা তাহলে আমরা প্লাস কখন ইউজ করব, প্লাস ইউজ করব ফর ক্লকওয়াইজ রোটেশন, কারণ এই ইকুয়েশনটা লেখা হয়েছিল ক্লকওয়াইজ রোটেশন ধরে। এখানে মাইনাস ইউজ করব যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে। সো এই ইকুয়েশনে এই প্লাস মাইনাস
So plus for clockwise, minus for anti-clockwise. And then আমরা যদি হচ্ছে সিম্পলিফাই করি এবং rn এর ভ্যালু নিয়ে আসি, তাহলে rn ইকুয়ালস টু কি দাঁড়ায়? rn ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে pl এই জায়গায় হচ্ছে x মাইনাস ছিল p প্লাস ছিল that's fine. X minus plus minus. Now ft কি লেখা যায়? ওকে, এখানে ft লিখি। আরেকটা লাইন লিখি, pl minus rnx plus এই জায়গায় প্লাস মাইনাস ft equals to হচ্ছে কি mu rn and then a equals to 0. So rn যদি আমরা এখানে কমন নিয়ে নিতাম তাহলে হচ্ছে x minus mu a হবে। এই হচ্ছে তোমার rn এর এক্সপ্রেশন। নাও এই জিনিস, একটা জিনিস খেয়াল রাখতে হবে যেটা অ্যাকচুয়ালি এর ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ এগুলো ডিপেন্ড করতেছে কিসের উপরে। এটা যদি উপরে হয় তাহলে এ পজিটিভ, এই অঙ্কটা যদি নিচে আসে তাহলে কিন্তু হচ্ছে নেগেটিভ। এন্ড দেন একটা জিনিস যেটা ছিল যে প্লাস মাইনাস, সো ক্লকওয়াইজ এর ক্ষেত্রে যদি এটা ক্লকওয়াইজ রোটেট করে দেন এখানে প্লাস সাইন হবে, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে মাইনাস সাইন হবে। এনিওয়ে, সো এই ইকুয়েশন থেকে তাহলে হচ্ছে তোমার পি এর যদি দেওয়া থাকে এবং বাকি সবকিছু যদি জানা থাকে তাহলে rn ক্যালকুলেট করতে পারবে এন্ড দেন ft এন্ড টর্ক ক্যালকুলেট করতে পারবে। সো কি পরিমাণ পাওয়ার অথবা এনার্জি ট্রান্সমিট হচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারবে। অলরাইট, give me a second. Alright, now এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, যেমন এই ইকুয়েশনটাকেই আমরা যদি হচ্ছে আবার লিখি এই জায়গায় কি আসতেছে rn x equals to pl plus এখানে প্লাস মাইনাস mu rn a। সো এখানে ফ্রিকশন থাকার কারণে বা এই জায়গায় আমরা যদি এটাকে এইভাবে, এটা মানে ft অ্যাকচুয়ালি ফ্রিকশন ফোর্স। সো দেখো যে এই rn কাজ করার কারণে এখানে একটা ফ্রিকশন ফোর্স যেটা আসতেছে, এই ফ্রিকশন ফোর্সটা কিন্তু আরো এই ফোর্সটাকে বাড়াইতেছে। তার মানে তোমার যত বেশি ফ্রিকশন ফোর্স হবে তোমার রিঅ্যাকশন তত বেশি হবে এবং ফাইনালি অ্যাকচুয়ালি তোমার পাওয়ার ট্রান্সমিট যেটা তত বেশি হবে। এবং রিঅ্যাকশন ফোর্স বেশি হলে অ্যাকচুয়ালি ফোর্স তো আরো বেশি হবে, ফ্রিকশন ফোর্স আরো বেশি হবে। সো এই যে জিনিসটা, এই ফ্রিকশন ফোর্সটা অ্যাকচুয়ালি এই যে এখানে রিঅ্যাকশনটা এটাকে আরো ইনক্রিজ করতেছে। সো এই যে ব্যাপারটা ইভেন্টটা এটাকে বলা হয় হচ্ছে সেলফ এনার্জাইজিং ব্রেকস। এই ধরনের ব্রেককে বলা হয় হচ্ছে সেলফ এনার্জাইজিং ব্রেকস।
কারণ কি এই ব্রেক থেকে যে ফ্রিকশন ফোর্স হচ্ছে এই ফ্রিকশন ফোর্স কিন্তু ইটসেলফ এই ফ্রিকশন ফোর্স বাড়ানোর জন্য হেল্প করতেছে, ঠিক আছে? যেমন এখানে এই আরএন কে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি, এখান থেকে আরএন ইকুয়ালস টু এফটি ওভার মিউ। সো দেখা যাচ্ছে যে এখানে যে এফটি থাকতেছে এই এফটি ইজ অলসো ফাংশন অফ এখানে এফটি, এবং যদি এফটি বাড়ে তবে এই এফটি বাড়তে থাকবে। এই কারণে এটাকে বলা হচ্ছে সেলফ এনার্জাইজিং ব্রেক। ওকে, আরেকটা জিনিস খেয়াল করো, এই পিএল এর ভ্যালুটা, এখানে পিএল এর ভ্যালুটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে এই ভ্যালুটার উপরে। তো যদি এই এক্স মাইনাস এখানে প্লাস মাইনাস মিউ আছে, এই ভ্যালুটা যদি 0 হয় তার মানে কি পি এর ভ্যালুটা হবে হচ্ছে 0। তার মানে এই ব্রেকটা অপারেট করার জন্য তোমার কোনো ফোর্স দিতে হবে না, এখানে যে ফ্রিকশন ফোর্স থাকবে এই ফ্রিকশন ফোর্স থেকে ইটসেলফ একটা ব্রেকিং মেকানিজম কাজ করবে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে সেলফ লকিং, যে তোমাকে কোনো ফোর্স না দিলেও তোমার ব্রেক অটোমেটিক কাজ করতেছে, তোমাকে কোনো ফোর্স দিতে হচ্ছে না। এখানে যে পিটা আছে এটা আইদার কোনো একটা পেডাল বা যে কোনো কিছু, যে কোনো ভাবে তোমাকে এই ফোর্স পিটা অ্যাপ্লাই করতে হবে। যখন ব্রেক আমরা বলি যে ব্রেক চাপতেছে, তার মানে কি কোনো একটা পেডালে চাপ দিচ্ছে এবং সেখান থেকে কোনো একটা মেকানিজম হয়ে ফোর্সটা এই পি তে কনভার্ট হচ্ছে, এই পেডালের যে ফোর্সটা দিচ্ছে সেটা। সেই পি ছাড়াই যদি তোমার ব্রেক কাজ করতে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সেলফ লকিং ব্রেক, এবং আমরা সেটা চাই না অ্যাকচুয়ালি। সো সেটা কন্ডিশনটা কি তাহলে, যে এইখানে আমরা এটাকে ধরে নিলাম যে মিউ এটা পজিটিভ ফর প্লাস ফর ক্লকওয়াইজ, সো ক্লকওয়াইজের ক্ষেত্রে তার মানে এটা যদি এরকম হয় যে x less than or equals to mu a, তাহলে কি হবে, এটা সেলফ লকিং ব্রেক হয়ে যাবে। আমরা সেটা চাই না, আমাদেরকে এনশিওর করতে হবে যে x এর ভ্যালুটা মিউ টাইমস a করলে যেটা হবে তার চেয়ে বড় যাতে হয়। অলরাইট, নেক্সট যেটা বলতেছিলাম শুরুতে যে তোমার 60 ডিগ্রি ব্রেক শোয়ের যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি পর্যন্ত হলে আমরা প্রেসার ধরে হচ্ছে ইউনিফর্ম। ওকে, সেটা যদি 60 ডিগ্রি না হয় সেক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে নরমালি আমরা কাজ করি ইউজ করি হচ্ছে পিভট টেস্ট। সেই জিনিসটা কি, সেম থিং, এখানে একটা হুইল থাকবে এবং এই হুইলের উপরে আমরা এখানে অ্যাঙ্গেলটা একটু বড় ড্র করি, এটা বলতেছি 60 এর উপরে সামথিং লাইক দিস। এই জায়গায় এই ধরনের একটা ব্রেক শো থাকবে। এই টোটাল অংশটাতে অ্যাকচুয়ালি প্রেসার ইউনিফর্ম না, প্রেসার সেম না। এখানে প্রেসারটা যেভাবে ভ্যারি করে সেটা হচ্ছে, এটা যদি আমরা ড্র করি, আমি আগে বলছি যে ক্লোজ টু দ্য অ্যাকচুয়াল থিং হবে, এক্স্যাক্টলি অ্যাকচুয়াল হবে না, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা দেখা যায় অনেকটা এরকম। সেই বিভিন্ন পয়েন্টের প্রেসারটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, এবং প্রেসার কাজ করবে কি সারফেসের সাথে পারপেন্ডিকুলার ভাবে। সো এই হচ্ছে অলমোস্ট বলতে পারো যে অ্যাকচুয়াল প্রেসার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে তার মানে হচ্ছে তোমাকে যদি টর্ক ক্যালকুলেট করতে চাও বা ফ্রিকশন ফোর্স ক্যালকুলেট করতে চাও, এগুলো অ্যাকচুয়ালি তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। সেই ক্ষেত্রে এটা যেটা করে যে আমরা এটাকে ভার্টিক্যাল লাইনটাকে ধরি হচ্ছে থিটা ইকুয়ালস টু 0। স্যার আমাদের 10টার একটা ক্লাস আছে স্যার, স্যার এটা Yeah. যদি নেক্সট দিন শুরু করতেন খুব ভালো হতো স্যার। আমি অ্যাকচুয়ালি পুরো জিনিসটা দেখাবো না, সো আমি এটা শেষ করে দিই, কারণ এটা ডেরিভেশনটা অ্যাকচুয়ালি অত বেশি না, খুব বেশি প্রয়োজন এরকম না। বাট কিভাবে করে আমি সেটা জাস্ট বলতেছি। সো একটা লিমিট আসবে হচ্ছে যে থিটা ইকুয়ালস টু 0, সেটা মাইনাস থিটা 0, মানে এটা হবে হচ্ছে পজিটিভ থিটা 0, এবং সবকিছুই তাহলে তোমাকে, এবং এখানে যে প্রেসারটা, এই প্রেসারটার ফাংশনটা ধরা হচ্ছে এরকম P0
cos theta ম্যাক্সিমাম যে প্রেসার সেটার রেসপেক্টে সেটা হচ্ছে p0 টাইমস cos theta দিক থেকে থিটা এদিকে আবার থিটা এদিকে এনিওয়ে সো এই হচ্ছে প্রেসার দেন ফোর্স ফ্রিকশন ফোর্স আছে হচ্ছে তোমার mu p0 cos theta and then তোমার হচ্ছে এটা এরিয়া থাকবে এরিয়া হয় হচ্ছে রেডিয়াল এরিয়া যেটা এটা যেটা হচ্ছে আমরা বলতেছি স্মল r হবে হচ্ছে r টাইমস b আর এই অ্যাঙ্গেলের জন্য যেটা হবে কত পয়েন্ট 2 থিটা 2 থিটা 0 r b এই হচ্ছে তোমার ফোর্স এটা আসে এবং এইভাবে ক্যালকুলেট যদি করো তুমি ফোর্স থেকে দেন কারো একজনের কথা আসতেছে মিউট করো স্যার এখানে p0 কোনটা? p0 হচ্ছে এটা যে ম্যাক্সিমাম ফোর্সটা সেটা সো থিটা ইকুয়ালস টু 0 তে যেটা এখান থেকে দেখতে পাচ্ছ যে থিটা ইকুয়ালস টু 0 দিলাম এই cos থিটা হচ্ছে 1 সো সেই প্রেসারটাই হবে হচ্ছে p0 ওকে সো rn দেন এগেইন তোমরা যদি হচ্ছে এই থিটাকে বা p থিটাকে ইন্টিগ্রেট করো over the entire area. So p theta and then যেটা হচ্ছে rn vertical direction so p theta component নিতে হবে এটা হচ্ছে p theta cos theta d theta from minus theta 0 থেকে plus theta 0 পর্যন্ত and then torque equals to কি আসে normally হচ্ছে তোমার mu rn r এরকম so এটা কি দাঁড়াবে যে minus theta 0 থেকে theta 0 and এখানে মিউ দিলাম এখানে rn সেটাকে ইন্টিগ্রেট করতে হবে ফাইনালি তোমরা এমন একটা এক্সপ্রেশন পাবা এটা আমার অ্যাকচুয়ালি নিজেরই ডিরাইভ করা নাই বাট এখান থেকে একটা এক্সপ্রেশন আসবে যেখানে তুমি যদি এর আগে যে টর্কের এক্সপ্রেশন ছিল বা rn এর এক্সপ্রেশন ছিল আমরা যদি এখানে দেখি এই যে rn এর এক্সপ্রেশন এবং এইভাবে প্রেসারটাকে ডিস্ট্রিবিউটেড প্রেসার বা নট ইউনিফর্ম প্রেসার না ধরে যদি একটা ক্যালকুলেশন করো তাহলে দেখা যাবে হচ্ছে এই জায়গায় যে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা আছে এই ফ্রিকশন কোএফিসিয়েন্টে একটা ডিফারেন্ট ভ্যালু পাওয়া যায় সো এটাই হচ্ছে ডিফারেন্স তুমি যেটা হয় যে এখানে নতুন একটা টার্ম আসে মিউ প্রাইম এটা ইকুয়ালস টু আসে হচ্ছে 4 মিউ sin theta over 2 theta plus sin 2 theta so এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সো তোমাকে অ্যাকচুয়াল যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া থাকবে যদি তোমার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রির উপরে হয় তাহলে অ্যাকচুয়াল যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া থাকবে সেটা থেকে তোমাকে একটা ইকুইভ্যালেন্ট ভ্যালু বের করতে হবে এবং সেটা দিয়ে তুমি দেন একইভাবে এখানে যে ক্যালকুলেশন গুলো করছো সেগুলো করতে পারবে সেখানে যে মিউটা আছে এটা মিউ প্রাইম হয়ে যাবে এবং এই মিউ প্রাইমটা তোমাকে ক্যালকুলেট করতে হবে এই ইকুয়েশন থেকে এই হচ্ছে যদি তোমার ব্রেক অ্যাঙ্গেলটা বা ব্রেক শোর অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি উপরে হয়ে যায় অলরাইট আমরা নেক্সট ক্লাস হচ্ছে এটা রিলেটেড এক্সাম্পল দেখব সো দ্যাটস ইট ফর টুডে একটা কোশ্চেন ছিল স্যার লাস্ট স্মল বিটা কি স্যার স্মল বি আচ্ছা বিটা হচ্ছে এটার উইডথ যেহেতু হচ্ছে এটা একটা সিলিন্ড্রিক্যাল ড্রাম এই হুইল গুলাতে একটা সিলিন্ড্রিক্যাল হুইল তাই না সো এটা একটা উইডথ থাকবে এটা যদি আমরা 3D তে চিন্তা করি তাই না ওই বিটা হচ্ছে উইডথ বি স্যার বুঝতে পারছি উইডথ ওকে অলরাইট আমি তাহলে হচ্ছে আজকে যা করলাম এবং এর আগের ক্লাসের যে নোটগুলো ছিল দুইটাই আজকে পোস্ট করে দিলাম along with the video of this class okay thank you